তোমার পরিচয়পত্রটা লাগবে, এনেছো? হ্যাঁ স্যার, দাও। এই যে স্যার। কোন কলেজ ছিল তোমার? স্যার বারাসাত কলেজ। বাহ, আমাদের বাড়ির ছেলেমেয়েরা সে বারাসত কলেজেই পড়াশোনা করেছে, খুব ভালো কলেজ। তা এটাই তো বোধহয় তোমার প্রথম চাকরি? হ্যাঁ স্যার, জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি নিয়ে পড়াশোনা কমপ্লিট করে চাকরির আবেদনের জন্য একটা বিজ্ঞাপন দিয়েছিলাম খবরের কাগজে। আপনি বোধহয় সেই বিজ্ঞাপনটা দেখেই আমায় ফোন করেছিলেন। তাহলে পাঠ সম্বন্ধে তো তোমার ভালোই অভিজ্ঞতা আছে, তোমার বুঝতে খুব একটা সময় লাগবে না। এখন দেখো, যে পদে তোমাকে চাকরিটা দেবার কথা ভাবছি সেটাতে কিন্তু কেবলমাত্র পারিবারিক লোকজনই বহাল থাকে। হ্যাঁ, কারণ একটাই, বিশ্বস্ততা। কারণ পাটের পুরো লেনদেনটাই তোমার হাত দিয়ে হবে। তোমার সই ছাড়া যেমন কোনো কাঁচামাল কেনা যাবে না, তেমনি তোমার সই ছাড়া মিল থেকে কোনো মাল বাইরে বেরোবে না। তার সই করবে। থ্যাংক ইউ স্যার। আমার পরিবারে ব্যবসা দেখার মতো লোক নেই, ফলে আমাকে কারোর উপর ভরসা করতেই হবে। আমি আশা করব তুমি আমার সেই ভরসার জায়গাটা ধরে রাখবে। স্যার আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করব স্যার। তুমি যদি আমার বিশ্বাসের মান রাখতে পারো, তাহলে তোমার এবং তোমার পরিবারের সব চিন্তা আমার বলেই ধরে নিতে পারো। আর খাতায় কলমে যে বেতন তোমাকে আমি দেবো বলে ঠিক করেছি, তার থেকে বেশি পাবে তুমি। স্যার আমি আমার কাজকর্মের ব্যাপারে খুব সিনসিয়ার, আর এত বড় একটা কোম্পানিতে কাজ করার সুযোগ, কাজ শেখার সুযোগ আমি কোনো মতেই নষ্ট হতে দেব না স্যার। আর একটা কথা, তোমার বয়স কম। প্রেম ভালোবাসার জন্য একটা মিনিটও যেন তোমার কাজের সময় থেকে চুরি না হয়, তাহলে কিন্তু তুমি সব হারাবে। কি হলো, কি ভাবছো? আছে নাকি এমন কোনো বিষয়? বুবলি, বুবলি অপারেশনের পর এখন কেমন আছো? ওই অপারেশনের পরে যেমন থাকা যায়, খুব বেশিক্ষণ বসা মানা আছে। শুয়ে থাকলেও পিঠে লাগে, খুব ব্যথা করে। বুবলি, কষ্টের দিনগুলো তো কেটেই গেছে, আর অপারেশনের ব্যথার কদিন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর তাছাড়া তুমি সিনেমায় দেখোনি হিরোইনরা বিশাল একটা অপারেশনে 3.25 মিনিটের মধ্যে সুইজারল্যান্ডে গিয়ে দুহাত ছড়িয়ে গান গাইছে বরফের মধ্যে। হায়, কোথা থেকে কোথায় চলে যাস তুই? বুবলি, অপারেশনটা যখন ঠিক মতন হয়ে গেছে, তখন তুমি দেখো সবকিছু সময় মতন ঠিকঠাক হয়ে যাবে, একদম চিন্তা করো না। জানো তো, আমি খুব টেনশন করছিলাম বলে দাদা আমাকে খুব বকেছিল। আমার যে কি ভয় করছিল, আর তার থেকেও বেশি চিন্তা হচ্ছিল দাদার এত কষ্টের টাকা আমার জন্য না সব জলে যায়। বালাই ষাট, টাকা কেন জলে যাবে? জলেতে যাব আমরা। বিশ্বাস হলো না? আরে বাবা, আমরা সবাই মিলে সমুদ্রে যাব। বুবলি, তুমি যে ছবিটা এঁকেছিলে, আমি আমি ঠিক ওরকম একটা শট নেব। তুমি সমুদ্রের দিকে তাকিয়ে দুহাত ছড়িয়ে সূর্য দেখছো। উফ, ওয়াও, কি দুর্দান্ত হবে না? বুবলি, কি বলো? ভাই, বাইরে গিয়ে দেখ না পল্টু কোথায় আছে, আমি একটু বুবলির সাথে কথা বলি। আমি জানি যমুনাদি, তোমার ভাইয়ের সঙ্গে এমন আচরণ করা আমার ঠিক হয়নি, এতেও কষ্ট পায়। কিন্তু বিশ্বাস করো, আমারও খুব খারাপ লাগে এমন ব্যবহার করতে ওর সাথে। কিন্তু এতে মনে হয় ও ভালো থাকবে। বুবলি, জানো তো,
আমার ভাইটা না বড্ড ছেলে মানুষ, কিন্তু ওর মনটা খুব ভালো। জানি দিদি, আর তাই তো ওর মনে আঘাত করতে আমার এত খারাপ লাগে। কিন্তু আমার যা পরিস্থিতি, তাতে কারোর সাথে না জড়ানোই ভালো। আমার নিজেরই ভবিষ্যতের কোনো ঠিকানা নেই। বুবলি, প্রতীক না বরাবরই এরকম। ও হাতে কিছু তলিয়ে ভাবেই না, আসলে ও ভাবতেই পারে না। কিন্তু তা বলে এটা ভেবো না যে ওর মতি স্থির নেই। দেখো না, বাড়িতে এত রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও আমার ভাই কিন্তু সিনেমা বানানোর পর থেকে কোনোদিনও সরে যায়নি। কারণ কি জানো, আমার ভাই যেটা ভালোবাসে সেটা মন দিয়েই ভালোবাসে। যাক গিয়ে, এত কিছু ভেবে লাভ নেই। আর আমার ভাই না বেশিক্ষণ মন খারাপ করে থাকতেই পারে না। আর এটা তো সত্যি বুবলি, আমরা যারা তোমাকে ভালোবাসি তারা তো সত্যিই চাই তোমার ওই আঁকাটা যেন খুব শীঘ্রই সত্যি হয়ে ওঠে। আর আমি তো নিজের চোখে এই দৃশ্যটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। লস হয়ে গেল, বড্ড লস হয়ে গেল রে। আপনার প্রবলেমটা কি বলুন তো? লেনদেন তো শেষ হয়ে গেছে, তাহলে তাহলে কেন আমাকে বারবার ফোন এসএমএস করে বিরক্ত করছেন? লাইফে না ফার্স্ট টাইম আমি একটা কাঁচা কাজ করেছি। এত বড় ভুল আমি জিন্দেগিতে কখনো করিনি। ভুল? কিসের ভুল? এগ্রিমেন্ট পেপার আপনার তৈরি করা ছিল, আর তাতে সমস্ত ক্লজ আপনি নিজের হাতে তৈরি করেছেন। সবকিছু সেই অনুযায়ী হয়েছে, তাহলে ভুলটা কোথায়? না না, আমি কোনো টেকনিক্যাল ভুলের কথা বলছি না, আমি ট্যাকটিক্যাল ভুলের কথা বলছি। আসলে কাজ করতে গেলে না মানুষের ভুল হয়, কিন্তু যার বুদ্ধি আছে সে সেটাকে তখন ঠিক করে নিতে পারে। আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলবেন? আমি তোমার বাড়িতে গিয়ে একটা ব্যাপার বুঝলাম, যে তুমি এই কেসটা কাউকে জানাতে চাও না, যে তুমি দলিলটা নিয়ে আমাকে টাকাটা ফেরত দিয়ে দিয়েছ। কি ঠিক বললাম তো? এখন কথা হচ্ছে কেন, এখন প্রশ্ন হচ্ছে আমি টাকাটা পেয়ে যে প্রশ্নটা তোমায় আমি করেছি, তোমার জেঠু যে প্রশ্নটা করেছে, দুদিন পরে রোহিত যে প্রশ্নটা তোমায় করবে, যে এতগুলো টাকা তুমি কোথা থেকে পেলে, আর তুমি সেই প্রশ্নের উত্তরটা দিতেই চাও না। কি ঠিক বলছি? দেখো, তুমি মুখে স্বীকার করো আর না করো, আমি কিন্তু তোমার মুখ দেখে বুঝতে পারছি আমি যা বলছি ঠিক বলেছি। কিন্তু সত্যি সত্যি বলো তো, এতগুলো টাকা তুমি এত কম সময় কি করে পেলে? জানি তুমি সেনবাড়ির মেয়ে, তোমাদের কাছে এই 10-20 লাখ টাকা হাতের ধুলো, কিন্তু এখানে কেসটা একটু অন্য। দেখো, টাকা যদি থাকতো তাহলে 50 লাখ টাকার বাড়ি তুমি 20 লাখ টাকায় বন্ধক রেখে যেতে না। কিন্তু তার মানে তুমি টাকাটা এমন কারোর কাছ থেকে জোগাড় করেছো যার কথা রোহিত জানতে পারলে তুমি প্রবলেমে পড়বে। কি তাই তো? এত খবর জানার আপনার তো দরকার নেই। আপনার টাকা পাওনা ছিল, আপনি পেয়ে গেছেন, ব্যাস চুকে গেল। ঠিক, একদম ঠিক। আমার জানার দরকার নেই, কিন্তু রোহিতের তো জানার দরকার, তাই না? তাই আমি ভাবছি বাড়িটা ছাড়িয়ে নেবার খুশিতে তোমাকে আর রোহিতকে একদিন আমার অফিসে নেমন্তন্ন করবো, তখন নয় সব কথা হবে। না, খবরদার, রোহিতকে এই বিষয়ে আপনি কিচ্ছু বলবেন না। বেশ, বলবো না, কিন্তু রোহিতের কাছে আমি যে এই কথাটা চেপে রাখবো, তার জন্য আমার তো কিছু পাওনা হওয়া উচিত, তাই না? কি ঠিক বলছি তো? কি চাইছেন কি আপনি?
20 লাখ টাকা খাটিয়ে 1 মাসের সুদে আমার পেট ভরছে না। তাই রোহিতের কাছে যতদিন আমি কথাটা চেপে রাখবো ততদিন প্রত্যেক মাসে আমাকে 40-এর হাফ 20,000 টাকা করে দিয়ে যাবে। না হলে কিন্তু আমি জানিয়ে দেবো দলিল আমার হাতে নেই। আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন? আমার কোনো ব্যবসায়ী ব্ল্যাক নয়, পুরোটাই হোয়াইট। লুকো চাপা কিছু তো নেই। নোটিফিকেশন দিয়েছিলাম, দলিল বাঁচাতে পারলে বাঁচাও। তুমি বাঁচিয়েছো। ব্যাস, তাহলে তো হয়ে গেল। তাহলে আর কথা উঠছে কেন? কথা উঠছে কারণ 5 মাসের কন্ট্রাক্ট ছিল, কিন্তু 1 মাসেই দলিল ফুরুত। এবার যদি বাকি 4 মাস তুমি আমাকে 20,000 টাকা করে না দাও, তাহলে বউ বাচ্চা নিয়ে চলবে কি করে আমার? আপনার বউ বাচ্চা চালানোর দায়িত্ব কি আমার নাকি? না 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 না, তোমার চালানোর দায়িত্ব হবে কেন? আমার সংসার চালানোর দায়িত্ব আমার। তাই তো মন দিয়ে ব্যবসাটা করতে চাইছি। ব্যবসাতে প্রফিট আছে, লস আছে। আমার যা লস হওয়ার হয়ে গেছে, এবার প্রফিটের পালা। এটা আপনার ব্যবসা করার নমুনা। সুদের ব্যবসা তাও মানা যায়, তা বলে একটা সহজ সরল মানুষকে ভয় দেখিয়ে আপনি টাকা রোজগার করবেন? লজ্জা করবেন আপনার? না, করবে না। মেয়েদের গয়না আমি পরি না। বাজে এখানে বকবক না করে সময় নষ্ট না করে চলে যাও। 20,000 টাকা কিন্তু অনেক টাকা। আর হ্যাঁ, মাসের 1 তারিখে দিয়ে যেও কিন্তু, না হলে আমি তোমার বাড়ি চলে যাব। পাকে যখন পড়েছি তখন টাকা তো আমাকে দিতেই হবে, কিন্তু মনে রাখবেন 1 মাঘে শীত যায় না। রক্ত জল করা টাকা আমাদের। বল যেদিন আমার কোর্টে আসবে সেদিন উড়িয়ে মারব। কোনো মূল্যেই আমি রোহিতের সাথে সম্পর্ক নষ্ট হতে দেব না। রোহিত জানলে আমাদের সম্পর্কটা নষ্ট হবেই। যে করেই হোক খুব শিগগিরই রোহিতকে 20 লাখ টাকা পাইয়ে দিতেই হবে। এখনো অবধি যখন সবকিছু ঠিকঠাক আছে, বুবলিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, দেখবি ভাই। সেই খেয়ে দিয়ে একেবারে সন্ধে পার করে ফিরলি তো? হ্যাঁ প্রতীক বাবু, তোমার মা কিন্তু তোমার জন্য ওই থোড়ের ঘন্ট রেখে দিয়েছে, খেতে হবে, মনে থাকে জানো? অমনি না, আমি কি একাই খেয়েছি নাকি? আর নাকি আমি ওখানে গিয়ে নিজে থেকেই খেতে চেয়েছিলাম? না বৌদি, এতে আমাদের ছোট মেয়ের কোনো দোষ নেই। আমরা বারণ করেছিলাম, কিন্তু ওই যা হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ করেছো। যাকে ওসব কথা ছাড়ো। বলছি, বুবলিকে কেমন দেখলে গো? ভালো, বেশ ভালো। ভালো আছে, তবে ব্যথাটা এখন একটু আছে। ভাই, ওটা তো এখন থাকবেই, সবে অপারেশন হলো, এটা সাময়িক ব্যাপার, ঠিক হয়ে যাবে, তুই দেখবি। জানো বৌদি, ওখানে গিয়ে দেখলাম যে আমাদের সরস্বতী, আমাদের ছোট্ট সরস্বতী, ও একাই বুবলি সব দায়িত্ব নিয়ে নিয়েছে। 1 মুহূর্তের জন্য আমাদের মেয়েটা বুবলিকে চোখের আড়াল করছে না। জানি তো, ওর মধ্যে তো এই গুণটা। যাকে বলছি যে, ডাক্তার কি বললো ঠাকুরপো? মেয়েটা ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ বৌদি, ডাক্তার বলেছেন নিয়ম মেনে চললেই বুবলি হুইল চেয়ার ছেড়ে আবার উঠে দাঁড়াতে পারে। যাক বাবা, শুনেও শান্তি। কি বলতো ঠাকুরপো, ওই ফুলের মতো একরত্তি মেয়েটা হুইল চেয়ারে করে ঘুরে বেড়াতো সারাক্ষণ, কি যে খারাপ লাগতো আমার, কি বলবো। হ্যাঁ মা, আমারও খুব খারাপ লাগতো। সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি যে বুবলি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমার কিন্তু ভগবানের উপর বিশ্বাস ছিল। এত ভালোবাসা, এত পরিশ্রম কখনো বিফলে যেতে পারে না। আমি তো ঠাকুরের কাছে মানত করেছি, বুবলি সবকিছু ঠিকঠাক হলে, রোহিত নিজের বাড়িটা ফেরত পেলে আমি ঠাকুরের কাছে পুজো দেব।
হ্যাঁ বৌদি, তাই দিও, পুজো দিও, আর আশীর্বাদ করে ওরা যেন সব বাধা সব বিপদ কাটিয়ে উঠতে পারে। উঠবে ঠাকুরপো, ওরা সব বিপদ কাটিয়ে উঠবে। আমি তো মনে প্রাণে চাই যমুনার বাবা যেন ওদের কাছে হেরে যায়, তবেই তো আমার মুখ থাকবে। টুকুরির ওই ছেলেটার কাছে আমাকে হারাবে বলে তুমি মানত করেছো? দুকরি কাকে বলছো তুমি? আরে ওর কাছে যা আছে তাতে তো ও এখন রাজা। আর তোমার অবস্থা দেখো, সব থেকেও তোমার ফকিরের দশা হয়েছে। সুদীপ সেন কারুর কাছে হাঁটতে শেখেনি। নিজে হেরে বসে আছো, অথচ তাও নিজের হারটা স্বীকার করতে পারছো। জানো দাদা, আমাদের আমাদের খেলার জগতে একটা কথা আছে, স্পোর্টসম্যান স্পিরিট। হেরে গেলেও বিপক্ষের খেলোয়াড়ের কাছে গিয়ে তাকে বাহবা দেওয়া। পারলে যাও রোহিতের কাছে গিয়ে ওর পিঠটা চাপড়ে দিয়ে এসো। রোহিতের নাম শুনে তোমার ভুরুটা কুঁচকে গেল। ভালোবেসে বিয়ে নিয়ে তোমার এত ঘেন্না, তাই না? তোমার মেয়ে যমুনা যেদিন ভালোবেসে কাউকে বিয়ে করে ঘরে নিয়ে আসবে, সেই দিন আমি দেখব বাবা হিসেবে কোন কর্তব্যটা তুমি করো। না মা, সেটা হবে না। আমি যদি কাউকে ভালোবাসি তাহলে না জানিয়ে বিয়ে করে বাড়িতে ঢুকবো না, জানিয়েই করব। আমার বাবা, আমার পরিবারের সকলের সম্মানের কথা আমি মাথায় রাখবো। আমার সম্মান, এই কাজ যদি তুমি কোনোদিন করো তাহলে বাবার মুখটা তুমি আর কোনোদিন দেখতে পাবে না। এই এসো আমার সঙ্গে। সকাল সকাল দিদির মুখে নোটিশ ঝুলিয়ে দিলেন, আমি বেরোচ্ছি, রোহিত যেন আমাকে খুঁজতে না যায়। তার টাইম ডিউরেশন তো দিয়ে দিতে পারতেন। আচ্ছা আপনি বলুন তো, ঠিক কতক্ষণ পর আমার অস্থির হয়ে আপনাকে খুঁজতে যাওয়া উচিত? এই শুরু হয়ে গেল তোমার পাঁচালি। বেশি বকবক না করে শরবতটা খাও তো। কি বলো? এটা শরবত, নুন নেই, চিনি নেই, শুধু লেবু। তাও আবার লেবুকে এত চটকেছেন যে তেতো হয়ে গেছে। কার রাগ ঝাড়লেন আপনি লেবুর উপরে? মোটেই না, আমি তো নুন চিনি দিলাম। একদম বাজে কথা না ম্যাডাম। দেখুন, আমি ওইসব প্রেমিকের দলে পড়ি না যারা প্রেমে সাত কানা হয়ে যায়। আমি তো ওইসব স্বামীদের দলে পড়ি যারা বউদের খারাপ খাবারের সমালোচনা করে ভালো খাবার বানাতে উদ্বুদ্ধ করে। ঠিক আছে, খেতে হবে না, আমি আবার বানিয়ে নিয়ে আসছি। কি হয়েছে আপনার বলুন তো?